জয় হিন্দ। তো চলো, লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম এমার্জেন্সি, তাই তো? তো সেই এমার্জেন্সিরই আজকে আমরা কন্টিনিউ করব। তো লাস্ট ভিডিওতে আমরা ন্যাশনাল এমার্জেন্সি দেখেছিলাম। আজকে আমরা বাকি যে দুটো এমার্জেন্সি হয়, যেমন স্টেট এমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেগুলো সম্পর্কে দেখবো। বা চলো শুরুতে একবার একটু আমরা পুরোনোগুলো একটু রিভিশন করে নিই। তো আমরা প্রথমে দেখেছিলাম কি, এমার্জেন্সি সাধারণত তিন রকমের হয়। এক হচ্ছিল তোমার ন্যাশনাল এমার্জেন্সি, যেটা কিনা আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 352-তে উল্লেখ করা আছে। দ্বিতীয়টা ছিল হচ্ছে তোমার স্টেট এমার্জেন্সি। এটাকেই বলা হয় তোমার প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতি শাসন, যেটা কিনা উল্লেখ করা আছে আর্টিকেল নাম্বার 356-তে। লাস্ট এমার্জেন্সি যেটা ছিল সেটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। যেটা কিনা উল্লেখ ছিল আর্টিকেল 360-এ। ঠিক আছে, তো এই তিনটে এমার্জেন্সি দেখেছিলাম। তো প্রথমেই যেটা দেখতে হবে যে এমার্জেন্সি, তাহলে আমরা দেখলাম কি এমার্জেন্সি একমাত্র প্রক্লেম করতে পারে, মানে ঘোষণা করতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি একমাত্র এমার্জেন্সি ঘোষণা করবে। হ্যাঁ, এবং যে ধরো কোন এক যদি কখনো এরকম এমার্জেন্সি ঘোষণা করতে, রাষ্ট্রপতি এরকম করবে যে এরকম ব্যাপার, আমি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করছি যে এত থেকে এত তারিখ পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হলো। ঠিক আছে, তো এরকম। তো আরেকটা জিনিস দেখেছিলাম কি, ন্যাশনাল এমার্জেন্সি আমরা পুরো ভারতবর্ষ জুড়ে লাগু হতে পারে, অথবা যে সমস্ত পার্টের থ্রেট রয়েছে, এক্সটার্নাল থ্রেট রয়েছে, সেই সমস্ত পার্টেও আমরা লাগাতে পারি। ধরো এরকম মনে হলো যে কোনো সময় দেখা গেলো গুজরাটের কিছু পার্ট, পাঞ্জাবের কিছু পার্ট, বা দেখা গেল হচ্ছে নর্থ ইস্টে যদি দেখি অরুণাচল প্রদেশ, সিকিম, এই সমস্ত এরিয়ায় দেখা গেলো ন্যাশনাল এমার্জেন্সি লাগাতে হবে, কারণ ওই সমস্ত জায়গায় দেখা গেলো কোনো এক্সটার্নাল কোনো পাওয়ারের কোনো থ্রেট দেখা দিয়েছে। ঠিক আছে, একবার চায়নার থ্রেট দেখা দিয়েছে সিকিমের ওই দিকটাতে, তখন সিকিমের ওই দিকগুলোতে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যেতে পারে। বোঝা গেল? তো যেটুকু জায়গা দরকার সেইটুকু জায়গাতে আমরা ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারি, বা যদি মনে হয় যে না পুরো ভারতবর্ষ জুড়ে থ্রেটিং রয়েছে, সেক্ষেত্রে আমরা পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারি। তো যাই হোক, রাষ্ট্রপতি সেটা ঘোষণা করে, এবং কার পরামর্শে? অবভিয়াসলি তোমার মন্ত্রিমণ্ডলের পরামর্শে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি আমরা দেখে নিয়েছিলাম যে যখন ঘোষণা করবে, দেখা গেল হয়তো আমাদের অ্যাকচুয়ালি যে কোনো কিছু ন্যাশনাল এমার্জেন্সি বা যাই ঘোষণা করা হোক কেন, সেক্ষেত্রে কিন্তু তোমার লোকসভা এবং রাজ্যসভার পারমিশন দরকার হয়। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস জানি যে লোকসভাতে অ্যাকচুয়ালি কি হয়, গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কোথায় বসে? লোকসভাতে। কারণ জনতা যখন মানে ভোট দেয়, ভোট দিয়ে যে সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট, রাইট, যাদেরকে সিলেক্ট করে, তারা কোথায় কি বসে? তারা অ্যাকচুয়ালি তোমার লোকসভার যে সমস্ত মেম্বার গুলো যায়, তারা লোকসভাতেই বসে। ঠিক আছে, ডাইরেক্ট ইলেক্টেড। তো গভর্নমেন্ট লোকসভাতে থাকে। তো আমরা জানি কি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা কি হয়? ভেঙে যায়, কারণ নতুন গভর্নমেন্ট তৈরি হয়। আবার কিছুদিন আগে তোমার দেখো নতুন করে গভর্নমেন্ট তৈরি হলো, পুরো মন্ত্রিমণ্ডল চেঞ্জ হয়ে গেছে। তো তাহলে ধরো এমন একটা সময় আসলো যে সময়তে লোকসভা নেই, লোকসভা ডিজলভ হয়ে গেছে, সেই সময় দেখা গেল গভর্নমেন্টের মনে হচ্ছে হ্যাঁ এক্সটার্নাল কোনো থ্রেট হয়েছে, তার জন্য আমাকে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে হবে। তাহলে সেই সময় কি করবে? তাহলে লোকসভার পারমিশন কি করবে? লোকসভা তো নেই। তখন কি করবে? রাজ্যসভা সবসময় থাকে। রাজ্যসভার ডিজলিউশন একটু অন্যরকম হয়। ঠিক আছে, সেটা আমরা পরে ডিসকাস করব। যাই হোক, রাজ্যসভা মনে করো যে সবসময়তেই থাকে, তো রাজ্যসভা সেই সময় পারমিশন দিয়ে দেবে যে হ্যাঁ চলো ন্যাশনাল এমার্জেন্সি লাগু করে দাও, ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমত লাগু করার জন্য কি করবে? প্রথমে মন্ত্রিমণ্ডল ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য কি করবে? তো এরকম তো নয় যে কোনো একটা জায়গায় ধরো এক্সটার্নাল কোনো অ্যাটাক করে দিয়েছে, তো তখন কি এরকম ব্যাপার মানে ওয়েট করে থাকবে তোমার রাষ্ট্রপতিকে ওয়েট করে থাকবে যে বাবা এরকম ব্যাপার, এখানে ন্যাশনাল এমার্জেন্সি লাগবে, সবাইকে ফোন করবে, রাজ্যসভার যে যে মেম্বার আছে সবাই আসো আসো আসো, আমরা ন্যাশনাল এমার্জেন্সি লাগু করবো, ডিসকাস করবো। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে লোকজন রয়েছে, দিল্লি পৌঁছাতে গেলে অ্যাটাক করে চলে গেল, তো ওইরকম ভাবে ওয়েট করা যাবে না। ইমিডিয়েট যখনই প্রধানমন্ত্রী কোথায় রয়েছে? প্রধানমন্ত্রী সবসময় দিল্লিতে রয়েছে। তো যখনই কখনো মনে হবে যে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা দরকার, ফটাফট প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট মিনিস্টারদের ডেকে নেবে, ডাকলো বা যাই করো, ফ্যাক্স করো, যাই করো, ডিসকাস করে নিল, ফটাফট তোমার রাষ্ট্রপতিকে একদম লিখিত চিঠি দিয়ে দেবে, হ্যাঁ চলো ন্যাশনাল এমার্জেন্সি লাগু করে দাও। ন্যাশনাল এমার্জেন্সি দেন এন্ড দেন তোমার রাষ্ট্রপতি ন্যাশনাল এমার্জেন্সি লাগু করে দেবে। তারপরে কি করবে? এই লাগু করার 30 দিনের মধ্যে পারমিশন নিতে হয় কার কাছ থেকে? লোকসভা এবং রাজ্যসভার কাছ থেকে। ধরো লোকসভা নেই, তখন কি করবে? রাজ্যসভার লোকেদেরকে এক এক করে যাবে, রাজ্যসভার লোকেরা আস্তে সুস্থে ধীরে সুস্থে খেয়ে দিয়ে দিল্লি পৌঁছাবে।
এবং তারা মিটিং মিছিল করবে করবে, হ্যাঁ ঠিকই করেছিলেন, ন্যাশনাল এমার্জেন্সি লাগিয়েছিলেন, ঠিকই দরকার। তো তখন কি করবে, পারমিশন দিয়ে দেবে। পারমিশন দিয়ে দিলে কতদিন পর্যন্ত চলবে, 6 মাস চলবে। আর ওদের যদি মনে হয় না 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 ন্যাশনাল এমার্জেন্সি লাগানোর তো কোনো দরকারই ছিল না, তাহলে কি ন্যাশনাল এমার্জেন্সি লাগু ওখানেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক 6 মাস পর্যন্ত চললো। 6 মাস পরেও যদি আবার মনে হয় ন্যাশনাল এমার্জেন্সি এক্সটেন্ড করতে হবে, আবার তোমার পারমিশন নিতে হবে। কোথেকে, রাজ্যসভা থেকে, কারণ কি লোকসভা তো এখন নেই, ভোট হয়নি। আচ্ছা, এইভাবে করে করে চলতে থাকলো। কতদিন পর্যন্ত চলতে পারে, অনন্তকাল পর্যন্ত চলতে পারে, যতদিন খুশি ততদিন পর্যন্ত চলতে পারে। যাই হোক, তো যাই হোক এর মধ্যে যখন আবার কখনো ভোট হবে, যখন মনে হলো হ্যাঁ ন্যাশনাল এমার্জেন্সি এবার আমাদের আর তোমার কি করা দরকার, তোমার ন্যাশনাল এমার্জেন্সি চলছে, সেই সময় ধরো আবার ভোট হলো, ধরো সেই সময় ভোটের মধ্যে যখন লোকসভা যখন আসবে, তখন লোকসভাকে দিয়ে তোমার কি করতে হবে, পাস করে নিতে হবে। ঠিক আছে, তো লোকসভা রাজ্যসভা পাস করে, আর তার আগেই যদি মনে হয় যে না ন্যাশনাল এমার্জেন্সিকে আলাউ করার দরকার নেই, তাহলে রাজ্যসভা থেকে পাস করে দেবে, ন্যাশনাল এমার্জেন্সি বন্ধ হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই গেল তোমার ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি আমরা দেখেছিলাম কি কোন কোন ফিল্ডে বা গ্রাউন্ড কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে ন্যাশনাল এমার্জেন্সি। এক দেখেছিলাম কি, ওয়ার, কোনো দেশের সঙ্গে যদি ভারতের যদি যুদ্ধ শুরু হয়ে যায়, যদি কোনো ভারতবর্ষে কোনো এরিয়া ইম্প্যাক্টেড হয়, এবং যুদ্ধ কি বর্ডারে, ডেফিনেটলি বর্ডারেই হবে, তো সেই সমস্ত জায়গাগুলোতে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়। 2 নম্বর কি হচ্ছে, এক্সটার্নাল যদি কোনো কিছু হয়, তোমার এক্সটার্নাল থ্রেট যদি হয়, কোনো বহিঃশক্তি যদি কোনো এরকম যুদ্ধ নয় কিন্তু এরকম একটা কথা শোনা গেছে যে থ্রেট, যে জায়গায় অ্যাটাক হতে পারে, সেক্ষেত্রে কিনা তোমার সেই জায়গায় ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারে। আর একটা হয় কি তোমার আর্মড রেবিলিয়ন। আর্মড রেবিলিয়ন মানে হচ্ছে কি, কোনো অঞ্চলের লোকেরা হঠাৎ করে একদম বন্দুক ফন্দুক নিয়ে মানে সশস্ত্র একদম আন্দোলন শুরু করেছে কোনো জায়গায়, সেখানে মোটামুটি পুলিশ দিয়ে আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন সেই সময় জায়গায় ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যেতে পারে, এবং সেক্ষেত্রে তোমার একদম পুরো মিলিটারি পাওয়ার সেই জায়গাগুলোকে কন্ট্রোল করবে। বোঝা গেল? তাহলে এই গেল হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আমরা আগের দিনই ডিসকাস করেছিলাম, আবারও একবার ডিসকাস করে নিলাম। এবার চলে আসি স্টেট এমার্জেন্সি। আচ্ছা, স্টেট এমার্জেন্সি কি হচ্ছে, স্টেট এমার্জেন্সি হচ্ছে যখনই দেখলাম যে সংবিধানে উল্লেখ আছে যে আর্টিকেল 356-তে কি লেখা আছে, যে স্টেট যদি সংবিধানের নিয়ম, সংবিধানের যে নিয়ম, সেই নিয়ম কানুন পালন না করতে পারে কখনো, তাহলে কি হবে, তাহলে প্রেসিডেন্ট সেই স্টেটে প্রেসিডেন্সিয়াল রুল বা স্টেট এমার্জেন্সি লাগু করতে পারবে। কোশ্চেন হচ্ছে তাহলে সংবিধান না মেনে চলতে পারে মানেটা কি? তো প্রথম যেটা কারণ আসে সেটা হচ্ছে তোমার মেজরিটি। মেজরিটি মানে ধরো কোনো পার্টি রয়েছে, ধরো পার্টি এ বি সি, 3টে পার্টি রয়েছে। ঠিক আছে, তো সবসময় কি হয়, 3টে পার্টির মধ্যে সবচেয়ে বেশি যে সংখ্যক ভোট পায়, যে মেজরিটিতে আসে, সেই কি করে, সরকার গঠন করে। এবং তার সাথেও কি থাকে, একটা সবসময় একটা ম্যাজিক নাম্বার থাকে। ম্যাজিক নাম্বার কি, টোটাল যে নাম্বার অফ সিট থাকে, যদি ধরো 500টা সিট থাকে, ঠিক আছে, এর হাফ কত হবে, হাফ 250টা হবে, তার থেকে একটা বেশি পেতে হয়। 251টা সিট যারা দেখাতে পারবে, হয় কোনো পার্টি যদি একাই 251টা দেখাতে পারে তাহলে সে গভর্নমেন্ট তৈরি করবে, অথবা কোনো পার্টির সঙ্গে জুড়ে গিয়ে 251টা দেখাতে হবে, তাহলেই সে কিনা সরকার গঠন করতে পারবে। এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, না এরা কারোর সঙ্গে বন্ডিং করছে, না এদের কারো 251টা, তখন কি হবে, তখন কারোরই ক্ষমতা নেই যে সরকার গঠন করা। সেই মুহূর্তে তোমার এদিকে যে আমাদের রাজ্যপাল, ঠিক আছে, গভর্নর যে বসে রয়েছে, সে কিনা কাকে ফোন করবে, দাদাকে ফোন করবে। দাদা হচ্ছে একজন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট হচ্ছে দাদা, বাকি যত রাজ্য রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যে একটা করে কাকে, তার নিজেদের একদম বসিয়ে রেখেছে ভাইদেরকে। ঠিক আছে, যখনই এদিকে কিছু হবে, সাথে সাথে দাদাকে ফোন, দাদা এখানে তো ঠিকঠাক চলছে না, গভর্নমেন্ট কেউ বানাতে পারছে না। দাদা তখন বললো ঠিক আছে চলো, তাহলে প্রেসিডেন্সিয়াল রুল লাগানো যাক ওখানে। ঠিক আছে, তাহলে কি একটা কেউই গভর্নমেন্ট তৈরি করতে পারছে না, তখন কি হবে, প্রেসিডেন্সিয়াল রুল লাগু হবে এবং নতুন করে আবার ভোট হবে, ভোট হয়ে আবার নতুন করে তোমার সাথে সরকার গঠন করতে পারা যায়, যা দেখা যাবে সেটা। ঠিক আছে, এটা গেল একটা জিনিস। এটা কোথায় উল্লেখ করা আছে, 256 উল্লেখ করা আছে, 356 উল্লেখ করা আছে। 356টাকে যদি উল্টি দাও কত হবে, 6 কে 5, 5 কে 6 করো, 365। আর্টিকেল নাম্বার 365তে লেখা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নির্দেশ, সেই নির্দেশ যদি কোন রাজ্য না পালন করে, সেক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল রুল লাগু করা যেতে পারে। কেসটা কেমন হয়ে গেল, সেন্ট্রাল গভর্নমেন্টের মানে নির্দেশ মানে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট কি সবসময় নির্দেশ দেয় এই এটা করো ওটা করো সেটা করো, হ্যাঁ, না, সমস্ত কিছু নির্দেশ দেয় না। সংবিধানে উল্লেখ করা আছে
যে কিছু কিছু জিনিস রয়েছে, আইন রয়েছে, যেগুলো কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট যা পাস করবে স্টেট গভর্নমেন্টকে সেটা মেনে নিতেই হবে। ধরো কথার কথা বলছি, যখন আমাদের ডিমনিটাইজেশন হয়েছিল, ঠিক আছে, কোন স্টেট যদি মনে করতো যে না আমরা নতুন টাকা নেবো না, আমরা পুরনো টাকাই চালাবো, ঠিক আছে, সেক্ষেত্রে কিনা স্টেট গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেবে যে এরকম ব্যাপার বন্ধু, আমি তোমায় নির্দেশ দিচ্ছি যে এরকম ব্যাপার, তোমাকে আমার যে ডিমনিটাইজেশন করেছি, পুরনো টাকা যে সমস্ত রয়েছে, পুরনো 1000 টাকার নোট, সেগুলো চলবে না, তোমাকেও বন্ধ করতে হবে, ঠিক আছে। এই নির্দেশ যদি কোনো স্টেট গভর্নমেন্ট না আমি মানবো না, তখন সেক্ষেত্রে কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে তোমার ওখানে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করতে পারে। অথবা কোন স্টেটে যদি এরকম হয় সিভিল তোমার প্রচুর রকম ভাবে একটা আন্দোলন শুরু করেছে, ঠিক আছে, মানুষের যে মানে একটা কি বলবো আন্দোলন বা একটা হিংস্রতা, ঠিক আছে, প্রচন্ড ভাবে হয়ে গেছে, মানে স্টেট গভর্নমেন্ট ফেলিওর হয়ে গেছে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে, সেক্ষেত্রে তখন তোমার রাষ্ট্রপতি, তোমার রাজ্যপাল কি করবে, চিঠি লিখবে কাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে, এরকম ব্যাপার এখানে এত পরিমাণে তোমার মানুষের আন্দোলন বা তোমার যে ঝামেলা ঝাঁটি সশস্ত্র আন্দোলন শুরু হয়ে গেছে, এটাকে মানে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে সেই রাজ্যে তোমার রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারে। এ তো গেল তিনটে তোমার প্রিডিফাইন্ড। এছাড়াও কোনো কারণে যদি রাজ্যপালের মনে হয় যে এই রাজ্যে স্টেট তোমার রাষ্ট্রপতি শাসন লাগু করতে হবে, স্টেট গভর্নমেন্ট পারছে না শাসন করতে ঠিক করে, সেক্ষেত্রে তোমার রাজ্যপাল কি করবে, রাষ্ট্রপতিকে একটা লিখিত চিঠি দেবে, এবং সেই অনুসারে রাষ্ট্রপতি যদি স্যাটিসফাই হয়, হ্যাঁ ঠিক আছে চলো লাগু করে দিই, তাহলে কিনা সেটা লাগু হবে। এইখানেই একটা গল্প আছে, টুইস্ট হচ্ছে এটাই যে আজ পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি তোমার 3 বার লাগু হয়েছে। কতবার? 3 বার, 3 টাইমস। কবে কবে হয়েছে দেখে নেওয়া যাক একবার। প্রথম যখন তোমার 62 যখন ইন্ডিয়া চায়না যুদ্ধ হয়েছিল, তখন একবার ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়েছিল। তারপরে যখন তোমার বাংলাদেশে যুদ্ধ হয় 71-এ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যখন ভারত অংশগ্রহণ করেছিল, তখন একবার ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়েছিল। থার্ড টাইম লাগু করা হয়েছিল তোমার হচ্ছে তোমার 1975-এ একবার লাগু করা হয়েছিল। তো এই যে এটা লাগু করা হয়েছে, এটা তো যুদ্ধের জন্য লাগু করা হয়েছিল, ওয়ার। কোন গ্রাউন্ডে লাগু করা হয়েছিল? ওয়ার, যুদ্ধ। এটাও তোমার যুদ্ধ। এইটা কিন্তু লাগু করা হয়েছিল, কিন্তু এইটা লাগু হয়েছিল ম্যাডাম ইন্দিরা গান্ধীর সময়। এটা ছিল তোমার ইন্টারনাল ডিস্টারবেন্স। দেখো কোশ্চেন হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, কিন্তু আমরা যখন পড়লাম ন্যাশনাল এমার্জেন্সি, কোথাও তো ইন্টারনাল ডিস্টারবেন্স পড়লাম না, আমরা পড়েছিলাম কি আর্মড রেভিলিয়ন। তো এইখানে টুইস্টটা আছে, টুইস্টটা হচ্ছে এটাই যে সংবিধানে আগে লেখা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স বলতে কোনো মিনিংফুল ছিল না। যে সমস্ত রাজনৈতিক মানে দল সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল তখন, তারা চাইলেই যে কোনো কিছুকে ইন্টারনাল ডিস্টারবেন্স বলতে পারে। এরকম হয় না অনেক সময় যে তুমি হয়তো কোনো কিছু না চিন্তা করছো, কি চিন্তা করছো, ইস আজকে ফ্রাইড রাইস খাওয়ার কথা ছিল, ফ্রাইড রাইসটা খাওয়া হলো না, মনটা খারাপ হয়ে গেল, সেটাও তুমি কি হবে, ডিস্টার্ব হয়ে গেলে, তাই না? আবার এটা হতে পারে তোমার কোনো একটা জব চলে গেছে, সেটাও তুমি একটা ডিস্টার্ব রয়েছে। তাহলে কি ডিস্টারবেন্সের কোনো কিন্তু আপার লিমিট বা লোয়ার লিমিট নেই, রাইট? তুমি যে কোনো ম্যাটারকেই তুমি ডিস্টারবেন্সের মধ্যে ফেলতে পারো। তো 1975-এ যখন তোমার ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়েছিল, সেটা কিন্তু পুরোটা রাজনৈতিক ক্ষেত্র ছিল, ঠিক আছে। পুরো অপোজিশন দলের যে সমস্ত নেতা ছিল সেই সময়তে প্রত্যেককে অ্যারেস্ট করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। যদিও এই সময় ম্যাডাম ইন্দিরা গান্ধী ভোটে হেরে গিয়েছিল, বাট স্টিল এটাকে পুরো ইউজ করা হয়েছিল ডিস্টারবেন্স কথাটাকে তোমার নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য। তো সেই সময়তে সংবিধানের সংশোধন করা হয় তারপরে, এবং ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটাকে বাদ দিয়ে আনা হয় কি আর্মড রেভিলিয়ন, মানে সশস্ত্র কোনো আন্দোলন যদি হয় তবে। বোঝা গেল? যাই হোক, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি আজ পর্যন্ত 3 বার লাগু করা হয়েছে, একটা 62, একটা 71, একটা 75-এ। কিন্তু স্টেট এমার্জেন্সি কতবার লাগু করা হয়েছে, এনি আইডিয়া? স্টেট এমার্জেন্সি এখনো পর্যন্ত লাগু করা হয়েছে 234 বার। ভাবো, ন্যাশনাল এমার্জেন্সি 3 বার আর স্টেট এমার্জেন্সি 234 বার, কেন ভাই?
এর পিছনেই টুইস্ট আছে। তার কারণ হচ্ছে ওই যে বললাম রাষ্ট্রপতির স্যাটিসফ্যাকশন, যে তোমার যে সমস্ত রয়েছে কনস্টিটিউশনাল মেশিনারি, মানে কোনো জায়গায় যদি এরকম কোনো মেজরিটি না আসে তাহলে ন্যাশনাল এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি লাগু করা যেতে পারে, অথবা কোনো জায়গায় যদি কোনো রকম বিশালভাবে তোমার সিভিলের একটা আন্দোলন শুরু হয়ে যায় সেক্ষেত্রে লাগু করা যেতে পারে, বলেছিলাম। বাট আরো একটা বলেছিলাম কি, যদি রাজ্যপাল মনে করে যে এখানে স্টেট এমার্জেন্সি লাগু করা দরকার এবং সেই লিখিত চিঠিতে রাষ্ট্রপতির যদি মনে হয় হ্যাঁ তিনি স্যাটিসফাইড হয়েছেন, তাহলে কিনা স্টেট এমার্জেন্সি লাগু করা যেতে পারে। এইবার কোয়েশ্চেন হচ্ছে এখানে রাষ্ট্রপতির স্যাটিসফ্যাকশন কি। আমি আগেই বলেছিলাম রাষ্ট্রপতির নিজের কোনো স্যাটিসফ্যাকশন নেই। স্যাটিসফ্যাকশন কার? পিছনে যে আছে তার। বোঝা যাচ্ছে পিছনে কে আছে? হ্যাঁ, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং তার ক্যাবিনেট মিনিস্টার। তো রাষ্ট্রপতির স্যাটিসফ্যাকশন মানে কিন্তু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বা তার ক্যাবিনেট মিনিস্টার, যে সমস্ত মিনিস্টার রয়েছে তারা, ঠিক আছে। এখানে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে কি, ধরো সেন্ট্রাল গভর্নমেন্টটা রুল করছে, সেন্ট্রালে রয়েছে পার্টি এ, স্টেটে রয়েছে পার্টি বি, স্টেটে রয়েছে কে? পার্টি বি। সেন্ট্রাল গভর্নমেন্টের এই পার্টি বি কে কোনো মতেই পছন্দ না, এ চাইছে না এর সরকার গঠন হোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার আর একটা জিনিস বলেছিলাম, রাজ্যপাল। রাজ্যপাল কার কার কথা মতো চলে? রাষ্ট্রপতি, ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রী। যাই হোক, তো যখনই এ যদি কখনো চিঠি দেয় যে হ্যাঁ কোনো রকম যদি একটুখানি পান থেকে চুন খসে যায় মনে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবে? চিঠি দেবে, এবং সেক্ষেত্রে কিন্তু ইজিলি কিন্তু রাষ্ট্রপতি শাসন কিন্তু ঘোষণা করা যেতে পারে। এই রকম ব্যাপার অনেকবার দেখা গেছে, এরকম পলিটিক্যাল স্বার্থে তোমার এই রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্সিয়াল রুল কিন্তু লাগু হয়েছে, অনেকবার লাগু হয়েছে। প্রথম লাগু হয়েছিল তোমার পেপসু বলে একটা রাজ্য ছিল প্রথমে, যেটা কিনা পাঞ্জাব, বর্তমান নাম পাঞ্জাব, হরিয়ানা, ঠিক আছে, হিমাচল প্রদেশ আর চণ্ডীগড়, ওটাকে আগে পেপসু বলা হতো। তো ওখানেই প্রথম এই রাজ্য তোমার রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছিল, এবং তারপরে বিভিন্ন বিভিন্ন জায়গাতে রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছে আজ পর্যন্ত। টোটাল 234 বার লাগু হয়েছে, বোঝা গেল। তো এইটা গেল হচ্ছে তোমার স্টেট এমার্জেন্সি। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করার যেমন 3 মাসের মধ্যে যেমন পার্লামেন্টের তোমার পারমিশন নিতে হয়, ঠিক স্টেট এমার্জেন্সি লাগু করার পরেও তোমার 6 মাসের মধ্যে তোমার পারমিশন নিতে হবে। পার্লামেন্ট যদি বলে যে এরকম ব্যাপার আরো কন্টিনিউ করতে পারি, সেক্ষেত্রে আরো কন্টিনিউ হবে, আর যদি না মনে হয় কন্টিনিউ করবো না, তাহলে কিন্তু সেখানে বন্ধ হতে পারে। সেটা একটা ফ্যাক্টর গেল। এবার কথা হচ্ছে যে কতদিন পর্যন্ত চলতে পারে স্টেট এমার্জেন্সি। তো স্টেট এমার্জেন্সি ম্যাক্সিমাম 3 বছর চলতে পারে। 3 বছরের মধ্যেই তোমাকে স্টেট এমার্জেন্সি হাঁটাতেই হবে, সেখানের মধ্যে তোমার যে শান্তি সেটাকে ফিরিয়ে আনতেই হবে, সংবিধানের উল্লেখ আছে, সেটা করতেই হবে এনিহাও, বোঝা গেল। ওকে, এবার একটা জিনিস দেখো, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে কি 360 হচ্ছে কোনো কারণে ভারতের বিভিন্ন বিদেশের সঙ্গে ট্রেড করার জন্য একটা তোমার কি বলবো, কিছু পয়সা টাকা থাকে, ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্টে কিন্তু এটা কিন্তু জিডিপি বা এরকম কিছু না, বিদেশের সঙ্গে তোমার লেনদেন করার জন্য একটা বিদেশি একটা মুদ্রা দরকার হয়, ডলার, যেটা বর্তমানে মনে হয় ডলার। তো সেই টাকার পরিমাণ যদি কোনো কারণে কমে যায় এবং বিদেশের সঙ্গে যদি ট্রেড হচ্ছে না এরকম কিছু হয়, বা যে কোনো কারণে ভারতবর্ষের বুকে যদি কোনো রকম এরকম ন্যাশনাল কিছু ক্যালামিটিস তৈরি হয়েছে, যে বিশালভাবে পুরো ইম্প্যাক্টেড হয়ে গেছে, সরকারের কাছে টাকা পরিমাণ কমে গেছে, এখন মানুষ সবাইকে অনুদান দিতে 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 দিতে, সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগু করতে পারে। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগু করার পরে ইম্প্যাক্ট কি হবে? সাধারণ মানুষের মধ্যে ইম্প্যাক্ট কি হবে? সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট হবে না, কিন্তু যারা চাকরি করছে, ঠিক আছে, যে সমস্ত সময় সরকারি যারা চাকরি করছে, সেই সময় সরকারি চাকরিদের কি হবে? বেতন কিন্তু কাট হতে পারে, প্রত্যেকের বেতন কাট হতে পারে, যত সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ রয়েছে বা সরকারি গভর্নমেন্ট স্টাফ রয়েছে তাদের কিন্তু বেতন কাট হতে পারে। শুধুমাত্র রাষ্ট্রপতি ছাড়া, রাষ্ট্রপতি বেতনে কোনো রকম পরিবর্তন হবে না, যা তাই পাবে, কিন্তু বাকিদের চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি হবে? সাধারণ জীবনযাপনের কোনো চেঞ্জ না, কোন রকমের আর্টিকেল, আমরা যেমন দেখলাম ন্যাশনাল এমার্জেন্সি যখন লাগু হয়েছিল তখন আমরা দেখেছিলাম ফান্ডামেন্টাল রাইটসকে পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, স্টেট এমার্জেন্সির সময় তাহলে কি হবে? স্টেট এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটসের কোনো চেঞ্জ হবে না, বোঝা গেল। একমাত্র ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটস চেঞ্জ হবে, বাকি স্টেট এমার্জেন্সির সময় তো কিছু ইম্প্যাক্ট হবে না, শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট সরকারের উপর প্রেসার পড়বে, মানে সরকারের অদল বদল হবে বা সরকারকে সাসপেন্ড করে দেবে, কিন্তু সাধারণ মানুষের কোনো ইম্প্যাক্ট নেই।
ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তো ঠিক সেরকমই, শুধুমাত্র যে সমস্ত যারা চাকরিজীবী রয়েছে তাদের কিনা স্যালারির পরিবর্তন হবে, স্যালারি মানে কমিয়ে যেতে পারে, স্যালারি নাও দিতে পারে কিছু সময় যদি মনে হয়, সেটাই হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আচ্ছা, তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কতবার লাগু হয়েছে মনে হয় আজ পর্যন্ত? 0। আজ পর্যন্ত একবারও তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগু হয়নি। এরকম কখনো দুর্দিন আসেইনি যে ভারতবর্ষের বুকে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগু করা যাবে, সেরকম কোনো রকম দুর্দিন এখন পর্যন্ত আসেনি, ফিউচারেও আসবে বলে মনে হয় না। যাই হোক, একবার তাহলে ইয়ে করে নিই। ন্যাশনাল এমার্জেন্সি আজ পর্যন্ত 3বার লাগু হয়েছে, 3বার লাগু হয়েছে। স্টেট এমার্জেন্সি বার লাগু হয়েছে, আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আজ পর্যন্ত 0 টাইমস। বোঝা গেল? এই গেল হচ্ছে তোমার 3 রকম এমার্জেন্সি, ঠিক আছে, সংবিধান উল্লেখ করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।